প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ওষুধের দাম, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ করে দেওয়ার সুপারিশ। এখানে তো একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটি এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও ডেফিশিয়েন্ট আছে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, ময়মনসিংহে বললেন সিইসি। নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপে রাখছে না ইইউ, জানালেন রাষ্ট্রদূত মিলার। দুই পুত্রবধূকে সাথে নিয়ে কাল সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে ঢল নামলেও ভোগান্তি ঠেকাতে সচেষ্ট বিএনপি। বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাসিত যে আনন্দ, যে উদ্দীপনা বা যে উৎসাহ কাজ করছে, সেটি বাঁধ ভাঙায়, সেটিকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকবে সাংবাদিকতা, মন্তব্য গণমাধ্যম সংস্কার প্রধানের। প্রয়োজন টেকসই ব্যবসা মডেল। এখনো বেপরোয়া মোহাম্মদপুরের কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। অভিযোগের তীর কথিত বিএনপি নেতাদের দিকে। বগিলে আসলো আর এর হাতে ছিল ওই যে এক্সেল বাবু, আর হাতে পিস্তল ছিল। অমিত আছে আর হচ্ছে লিটন আসছিল, ওদের হাতে আদাবর মোহাম্মদপুরের মানুষ জিম্মি। দোকান বন্ধ করছে, আমরা 80% দেওয়া লাগবে। আমরা উঠতি হোক কিংবা পুরাতন হোক, আমরা কাউকে কিন্তু ছাড় দিই না। চট্টগ্রামের মুরাদপুরে দফায় দফায় সড়ক অবরোধ, রাস্তা সচল রাখতে পুলিশের অ্যাকশন। মাওলানা রইসের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি বিক্ষোভকারীদের। পেহেলগামে হামলা চালানো সন্ত্রাসীদের ট্রেনিং দেয় পাকিস্তানের বিশেষ বাহিনী, দাবি ভারতীয় গণমাধ্যমের। আগ্রাসন হলে জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করা হয়। রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে, যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে। স্বাস্থ্য অর্থায়ন অংশে বলা হয়, জিডিপির 5 ও বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। সরকারি বেসরকারি খাতে সমন্বয় করে স্বাস্থ্য সেবা সাশ্রয়ী ও সহজলভ্য করার সুপারিশ করা হয় কমিশন প্রতিবেদনে। শুরুতে 25% ওষুধ জেনেরিক নামে প্রেসক্রাইব করতে হবে। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে আছে নারী স্বাস্থ্য নিশ্চিতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। উচ্চ আয়ের করদাতাদের করের 5% স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দিতে হবে। স্বাস্থ্য শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে স্বায়ত্তশাসনের আওতায়। একাডেমিক পদবীধারী চিকিৎসকরা ফুল টাইম চাকরি করবেন, যাতে বাইরের রোগী দেখার চর্চা বন্ধ হয়। এখানে তো একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটি এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও ডেফিশিয়েন্ট আছে। এটা তাহলে যদি কারো অর্থ থাকে, এখানে চিকিৎসা ফ্যাসিলিটিস নাই, সে বাইরে হয়তো বন্ধ করাটা ইথিক্যাল নয়। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সিইসি আশ্বস্ত করেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয়, বরং কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রসঙ্গে সিইসি বলেন, ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই
এখানে কমিশনের মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এই কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলছেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ নিয়ে কোনো পক্ষের উপরই ইউরোপের কোনো চাপ নেই বলে জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিকাপ টকে তিনি আরো বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো একটি আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দিয়ে রাষ্ট্রদূত বলেন, সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি। ডিকাপ সভাপতি AKM মঈনুদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। The timing is a matter for Bangladesh to take a decision upon. We see this political transition as leading up to democratic elections, so that's the important milestone I mentioned. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. We do think that there needs to be sufficient time to implement reforms under this interim government. 4 মাসের চিকিৎসা শেষে আগামীকাল সকাল 10:30টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ স্থানীয় সময় রাত 9টায় লন্ডন ছাড়বেন তিনি। চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি, তবে যানজট সহ সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। অনেক ত্যাগ আর অপেক্ষা শেষে চিকিৎসার জন্য চলতি বছরের 7 জানুয়ারি যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠায়। 2 বছর নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারে থাকা অবস্থায় নানা জটিল রোগ বাসা বাঁধে তার শরীরে। এরপর করোনাকালীন সময় শর্ত সাপেক্ষে বাসায় থাকতে দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন করেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গণঅভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে মামলা থেকে অব্যাহতি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। দীর্ঘদিন পর কাছে পান বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের। যুক্তরাজ্যে গিয়েই ভর্তি হন লন্ডন ক্লিনিকে। 17 দিন সেখানে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানেও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন বিএনপি চেয়ারপারসন। লন্ডনে যাওয়ার মতো ফেরার পথেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে খালেদা জিয়ার জন্য। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় ঢাকার পথে রওনা দিবেন তিনি। মধ্যরাতে কাতারের ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানে ভাড়া বাসায় ফিরোজে আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীরা মুখিয়ে আছে যে কখন তারা বাংলাদেশে আসবেন, এবং বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাসিত যে আনন্দ, যে উদ্দীপনা বা যে উৎসাহ কাজ করছে সেটি বাঁধ ভাঙায়, সেটিকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই। দলের চেয়ারপারসনের আগমন ঘিরে যানজট ও ভোগান্তি যেন না হয় সেজন্য নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে বিএনপি। রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে আরিফিন শাকিল, তাদের যমুনা নিউজ, ঢাকা। নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার। হয়রানি প্রমাণ হলে প্রত্যাহার হবে। দুপুরে তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথাই জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সম্প্রতি 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যার পক্ষে নয় সরকার। চাকরিচ্যুত করলে নোটিশ দিতে হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। সরকার মব ভায়োলেন্স হয়েছে চায় না বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে। তিনি বলেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে টেকসই ব্যবসা মডেল দরকার। আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমান।
নিজেদেরকে স্বাবলম্বীভাবে চলার মতন আয় রোজগার করতে হবে। সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার। সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, করের বোঝা লাঘব করার কথা বলেছি, যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়। বিএনপি মিডিয়া লিস্টকে আমি বলছি সক্রিয় করুন, চালু করুন। যেসব সৎ ব্যক্তির অধীনে যেসব পত্রিকা চালিত হচ্ছে, যেগুলো সত্যি পত্রিকা, ওয়ান ম্যান পত্রিকা নয়, সেই সব পত্রিকাগুলোকে, এবং যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভালো ভূমিকা পালন করেছেন তাদেরকে আপনারা সাহায্য করুন। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব। নিয়ন্ত্রণে আসছে না রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ। কিশোর গ্যাংয়ের গুলিবর্ষণ, চুরি, ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি নতুন আতঙ্ক, চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা। অভিযোগ আছে এসবের পেছনে কলকাঠি নাড়ছে বিএনপির নেতাকর্মী নামধারী কিছু মানুষ। সব মিলে সরকার পতনের পর থেকে নানা অপরাধের ঘটনায় অতিষ্ঠ মোহাম্মদপুরবাসী। বিস্তারিত জানব আশিক মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর আদাবরে গত মঙ্গলবার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। সবার হাতেই ছিল দেশীয় অস্ত্র, যার নেতৃত্বে কথিত বিএনপি নেতা ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। বাড়িঘরে হামলা ও কয়েকজনকে মারধর করে তারা। জানা যায় বিএনপি নেতা রানার সাথে ময়লা সরানোর কাজ নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হামলা। 150 জন আছে, ওরা সব আসছিল বগিলিয়া, ঠিক আছে, বগিলিয়া আসছিল, আর এর হাতে ছিল ওই যে এক্সেল বাবু, আর হাতে পিস্তল ছিল। লাঠি আর সাবাড়ি লইয়া 10-15 জন ঢুকছে। আমি দৌড়ে আয়া গেটটা আটকাইলাম, গেট পেছেও 2-3টা বাড়ি দিয়েছে। এদিন আরও কয়েকটি হাউজিংয়ে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। শ্যামলী হাউজিংয়ে রুবেল নামের এই যুবকের সেলুনে তালা ঝুলিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, তার বাসায় ঢুকে স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে। অমিত আসছে আর লিটন আসছিল, আর ওনার সাথে অনেক পোলাপান ছিল। সব পোলাপানটা আমি চিনি না। এসে দোকানের কর্মচারী থেকে মানে ওদেরকে হুমকি দামকি দিয়া, ধাক্কা ধুক্কা দিয়া চাবি নিছে, নিয়ে তালা মারছে, তালা মেরা চাবিগুলো নিয়ে গেছে। ওরা তো চাঁদাবাজ, ওরা চাঁদাবাজি করে বেড়ায়। ওরা আদাবর, মোহাম্মদপুর, এগুলো ওরা ত্রাস করে বেড়ায়। ওদের হাতে আদাবর, মোহাম্মদপুরের মানুষ জিম্মি। অমিত নাম করে, ওই অমিতের সাথে আরেকটা লোক আসছে লিটন নাম, সে আমাকে আমার রুমের মধ্যে যায় একটা ধাক্কা মেরে দিছে। দেওয়ার পরে বলে, এই সেমরি, তুই কি মানুষ চিনোস? তোরে থাপড়ে কান গরম করে দেবো। এভাবে আমার উপরে, আমি একটা মহিলা মানুষ, তখন আমার বাসায় কেউ নাই। নবীনগর হাউজিংয়ে বিল্লাল নামের এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীর অফিসেও তালা দিয়েছে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলে দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাসীরা বিল্লালের প্রতিষ্ঠানের সামনে মহড়া দেয় সেই কথিত বিএনপি নেতা এক্সেল বাবুর নেতৃত্বে। অফিসে ওই যে একদিন আইসা তালা মারার পর অফিস বন্ধ রাখছে। কারা তালা মারছে সেটা জানি না, কিন্তু লোকজন আইসা তালা মারছে। কিন্তু দোকান বন্ধ করছে, আমাকে 80% দেওয়া লাগবে। সরেজমিনে বিল্লালের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে কথা হয় তার সাথে। এক্সেল বাবু নিজে আমার বাসার সামনে আসছে, যে সিটি ফুটেজ আছে আপনার, আইসা আমাকে বলে টাকা দিবি 5 লাখ। আমি ইন্টারনেটের ব্যবসা করি, সরকারি লাইসেন্স নেই, সরকারের ব্যাগ দিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আপনি আমার কাছে টাকা চান কেন? সে নিজে প্রথম একবার লোক বের তালা মারাইছে, তারপরে সে নিজে আইসা আমার কাছে এরকম হুমকি টামকি দিয়ে গেছে, ফোনে হুমকি টুমকি দিতে আছে। এখন আমি ভয়ে ভয়ে অফিসে খুলি না, বাসায়ও যাই না, আমি এদিক থাকি, কখন কি হয়ে যাবে বলা যায় না। অভিযোগ আছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার কবজি কাটা আনোয়ার গ্রেপ্তারের পর সেটার নিয়ন্ত্রণ নিয়েছে এক্সেল বাবু। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বাবু। কথাটা আপনি বুঝেন না ভাই, সমস্যা কি আমার? আমি যদি অপরাধী হয় যে কোনো বিচার করেন, কোনো সমস্যা নাই আমার। এটা কথা, এটা মিথ্যা মামলা করলে হয়ে যায়। পুলিশ বলছে হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। আমরা যখন দেখি যে একটি মামলা হয়, তখন সেই মামলার আসামিদের যখন আমরা গ্রেফতার করি, তাকে জিজ্ঞাসাবাদ করে যদি এরকম উঠতি কারো নাম আসে, তখন কিন্তু আমরা তাকেও ধরার চেষ্টা করি এবং আইনের আওতায় আনার চেষ্টা করি। আমরা উঠতি হোক কিংবা পুরাতন হোক, আমরা কাউকে কিন্তু ছাড় দিই না। দীর্ঘদিন ধরে এমন নাজুক অবস্থা থেকে মুক্তি চান মোহাম্মদপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছে 1/2 শতাধিক ব্যক্তি। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানান, রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। গাজীপুরের শালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে গতরাতে ঢাকায় ফিরছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় আনা হয়। হামলার প্রতিবাদে রাতেই রাজধানী সহ কয়েক জেলায় বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। গাজীপুরের এই হামলার ঘটনায় মামলা করতে বাসন থানায় গিয়েছেন এনসিপি নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, আপনি তো সেই খবরাখবরগুলো রাখছেন, এই হামলার পেছনে কারা রয়েছে, পুলিশ কোনো তথ্য পেল কিনা, মামলা কি করা হয়েছে কিনা এবং কাদের আসামি করা হলো? আসলে গতকাল পর থেকে কিন্তু আমরা রয়েছি রাতভর গাজীপুর মেট্রোপলিটন ঠিক 9টি থানা অভিযান করছে। সেই অভিযানে কিন্তু প্রায় 1.5 শতাধিক আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদের পর হয়তোবা কতজনের নামে মামলা হয়েছে সেটি আসলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করবে। তবে এখন এখানে আমার সামনে একজন সিটি সংগঠনের একজন নেতা রয়েছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। কতজনের নামে মামলা হচ্ছে বা মামলা কি কি মামলা দেওয়া হচ্ছে বলতে? আপনারা জানেন গতকালকে আমাদের গাজীপুরে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে আমাদের কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর। এই বিষয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ ভূমিকা পালন করছেন এখনো পর্যন্ত। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই, যেহেতু মামলা একটা প্রসিডিউর হচ্ছে। ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি মূলত এইটা যেহেতু হত্যার উদ্দেশ্যে তার উপর আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে হত্যা মামলা, সেই ক্ষেত্রে বা পুলিশ প্রশাসন চিন্তা করতেছে কি মামলা নেবে, এটা ওনাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা পড়ে ওনারা সেই ব্যবস্থা নেবেন এবং আমরা সেটা ফলো আপ করছি। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম যে এনসিপির একজন সংগঠনের নেতার সাথে, তিনি কিন্তু বলছিল যে হত্যার প্রস্তুতি যেটি সেটি মূলত এখন প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির পর অর্থাৎ মামলা হওয়ার পর গাজীপুর যে মেট্রোপলিটনের 9টি থানা রয়েছে সেই 9টি থানার 1.5 শতাধিক যে আটক রয়েছে সেখান থেকে বাছাই করে কতজনের নামে মামলা হবে সেই বিষয়টি আমরা আবারও জানার চেষ্টা করব। ইশরাত, সেই পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে পলাশ। চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সকাল 10টার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আন্দোলন করা কয়েকজনকে আটক করা হয়। এর ঘণ্টাখানেক আগে নগরীর মুরাদপুরে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বহদ্দারহাট থেকে জিইসি মুখী সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। গত 27 এপ্রিল শিশু বলাৎকারের অভিযোগ তুলে গাজীপুরের পুবাইলে মাওলানা রইসকে পিটুনি দেয় স্থানীয়রা। পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান মাওলানা রইস। 26 তারিখ সমাবেশের পরে উনি যখন বাড়িতে ফিরবেন রেস্ট করার জন্য, সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে ওনাকে পিটিয়েছে, তারপরে ওনাকে অপমান করেছে, জুতার মালা পরিয়েছে। রইস হত্যার বিচার করতে হবে। ইতিপূর্বে আমাদের অনেক আকাবির আহলে সুন্নতকে এভাবে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল। শহীদ হালিমকে, শহীদ লিয়াকতকে, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে আমরা কোনো বিচার পাই নাই। দর্শক, এই বিষয়ে আরো জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, তারা বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন, সেই তদন্ত কি চলমান কিনা জানাবেন এবং এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে কি শৃঙ্খলা ফিরেছে কিনা? ইশরাত, আসলে যে ঘটনাটি ঘটেছে মাওলানা রইস উদ্দিনের সাথে, সেই বিষয়টি তো আসলে চট্টগ্রামের নয়। তবে এর প্রতিবাদে কিন্তু আমরা সকাল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা 3 ঘন্টা সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে পুলিশ তাদেরকে আসলে সড়ক থেকে সরে যেতে বললেই পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা দেখেছি দুপুর 1টা পর্যন্ত বেশ কয়েক দফা পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। এখন এই মুহূর্তে পুলিশের অবস্থান মুরাদপুর মোড়ে এবং
যারা বিক্ষুব্ধরা রয়েছেন তারা এই মুহূর্তে সুন্নিয়া মাদ্রাসায় রয়েছেন, ফলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে, সবকিছুই আসলে পুলিশ বলছে যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আমরা দেখেছি সকাল থেকে পুলিশের সাথে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে 10 জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। যেহেতু সকাল থেকেই জানমালের ক্ষতি কিংবা এই যে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য পুলিশ সকাল থেকেই কাজ করছিল, এইসব ঘটনায় যাদেরকে আটক করা হয়েছে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার কথা বলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলছে। এবং সকাল থেকে পুলিশের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটছে আমরা দেখেছি তার সাথে সাধারণ কিছু মানুষ, যদিও বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, তারা আসলে বলছেন বিএনপি এবং শিবিরের আসলে কিছু নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। সেই অভিযোগ তুলে কিন্তু তারা বারবারই সড়কে আসার চেষ্টা করছেন এবং পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত যেহেতু মুরাদপুর কিংবা এই 2 নম্বর এলাকা কিংবা সুন্নিয়া মাদ্রাসার যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর যান চলাচল কিংবা মানুষের সমাগম রয়েছে, ফলে এই সড়কটি বন্ধ থাকলে আসলে সাধারণ মানুষ কিংবা চট্টগ্রাম শহরের যে যান চলাচল সেটিতে আসলে কিছুটা ব্যাহত হয়। ফলে পুলিশের চেষ্টা হচ্ছে সড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়টির জন্য সকাল থেকে পুলিশের চেষ্টা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যেহেতু যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে সুন্নিয়া মাদ্রাসায় সেখানে তারা অবস্থান করার কারণে কিন্তু পুলিশও কিছুটা সরে এসে মুরাদপুর অবস্থান নিয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং পুলিশও বলছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন। জানাজা ও ফুলেল শ্রদ্ধায় সুপ্রিম কোর্ট থেকে শেষ বিদায় জানানো হলো সাবেক জামায়াত নেতা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে তারা বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রাজ্জাক। সব সময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী সবার কাছে দোয়া চান। জানাজা পড়ান বড় ছেলে এহসান সিদ্দিকী। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জ্যেষ্ঠ এই আইনজীবীকে। ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দলমত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন। আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। ব্যারিস্টার রাজ্জাক থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল, তার আর্গুমেন্টটা ছিল ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা মামলা উনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আর্গুমেন্ট করতেন, রেফারেন্স দিতেন। এতে যারা কোর্টে থাকতো ইঞ্জিনিয়ার লয়াররা তারা অনেক কিছু শিখতে পারত। বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 8 বছর পর উত্তরায় নিজ বাড়িতে ওঠার সুযোগ পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুলিন আফরোজের মা ও ভাই। সোমবার বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলেই উত্তরের এই বাড়িতে তুলিন আফরোজের মা শামসুন নাহার বেগম ও ভাই শিশির আহমেদ, শাহনেওয়াজ আহমেদ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। শুনানি অন্তে যে স্ট্যাটাস কোটা ছিল সেই স্ট্যাটাস কোটা ভ্যাকেট করেছে। হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল যে এটা স্ট্যাটাস কো থাকবে, সেটাই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এর ফলে আশীর্ধ একটা অসহায় মহিলা যিনি ডোর টু ডোর, যিনি স্ট্রিট টু স্ট্রিট ঘোরাফেরা করছিলেন অসহায়ের মতো, উনি ওনার নিজ বাড়িতে ঢোকার অধিকার ফিরে পেলেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ। শুনানির সময় অনলাইনে যুক্ত করা হয় চিন্ময় কৃষ্ণকে। এর আগে রোববার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গেল বছরের 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন।
আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি আলাদা 11 তারিখে যে এই ঘটনা নারকীয় তাণ্ডব কোর্ট বিল্ডিং এ হয়েছে তার মেইন ইন্ধনদাতা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ইসকন নেতা চিন্ময়। আলিফ হত্যা মামলায় দীর্ঘদিন পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন নিয়ে আসছে। ওই আবেদন শুনানি হয়েছে। আমরা আবেদন মতে গ্রেপ্তার দেখাই আর ঘটনার সহিত জড়িত আছে মর্মে ওনাকে সন্দেহ করেছে, সেজন্য ওনাকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। 2013 সালের 5ই মে মতিঝিলে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়া তালিকায় 93 জন নিহতের কথা বলা হয়েছে। যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। আর নিহত 61 জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে হেফাজতে। সেন্টার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রসিকিউটর। রিয়াজুর রায়হানের রিপোর্টে বিস্তারিত। ইসলাম অবমাননাকারীদের শাস্তি ও নারীনীতির বিরোধিতা করে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ। দিনভর চলা সমাবেশে বিকেলের দিকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির নেতারা। দিনভর দফায় দফায় চলে নানামুখী সংঘর্ষ। সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পরিস্থিতি পাল্টে যায়। মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম সহ বিভিন্ন স্থানে জ্বলতে থাকে আগুন। হেফাজতে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মধ্যরাতে অপারেশনের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাত 3টার দিকে একদিক খোলা রেখে 3 দিক থেকে চালানো হয় অপারেশন। ঘণ্টা 2 মধ্যে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে দেশ বিদেশে। এই ঘটনায় কোনো মামলা দায়ের করতে পারেনি হেফাজত। উল্টো সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত 83টি মামলা দায়ের করা হয় বিভিন্ন থানায়। বিতর্ক হয়েছে নিহতের সংখ্যা নিয়েও। এক যুগ পর পাল্টেছে পরিস্থিতি। আর এরই মধ্যে ওই ঘটনায় নিহত 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এত বছরেও নিহতের পূর্ণাঙ্গ সংখ্যা নির্ণয় করতে না পারার কারণ জানালেন হেফাজত নেতারা। বেশ কিছু লাশ এরকম লাওয়ারিশ হিসেবে দাফন করা, তারপরে অনেক শহীদ পরিবারের চাপের মুখে তারা তাদের সদস্যদের শাহাদাতের বিষয়টিকে চেপে যাওয়া। আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ তার একটা আমাদের কাছে মানে সম্পূর্ণ ভেরিফাইড যেই শহীদদের তথ্যগুলো আমরা ভেরিফাই করে এই পর্যন্ত চূড়ান্ত করেছি, সেটা আমরা আশা করছি মে মাসের মধ্যে আমরা জাতির সামনে সেটাকে উপস্থাপন করতে সক্ষম হব। শাপলার ঘটনার পর 61 জন নিহতের একটি তালিকার কথা জানায় মানবাধিকার সংগঠন অধিকার। এরপরেই খড়গ নেমে আসে সংগঠনটির উপর। তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয় অধিকারের সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে। নিহতের তালিকা করতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয় অধিকারের তদন্ত দল। পরিচালক জানান, তৎকালীন সরকারের পক্ষ থেকে নানামুখী চাপ ছিল নিত্যদিন। আমাদের তথ্য অনুসন্ধান দল যখন বিভিন্ন জায়গায় যায় তখন জানতে পারে যে স্থানীয় তৎকালীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা এই ভুক্তভোগী পরিবারদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই ঘটনা প্রকাশিত হলে তাদের উপর আরও নির্যাতনের খড়গ নেমে আসবে। ইভেন প্রশাসন, সিভিল এবং পুলিশ প্রশাসনও এইভাবে হুমকি ধমকি দিচ্ছিলেন ভুক্তভোগী পরিবার। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলার ঘটনাকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ জমা দিয়েছে হেফাজত, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, জিয়াউল আহসান সহ অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়। অভিযোগের দ্রুত নিষ্পত্তি করে দায়ীদের শাস্তি চান হেফাজত নেতারা। আর তদন্ত কাজের অগ্রগতি আছে বলে জানালেন প্রসিকিউটর। এই 2টি অভিযোগ একসাথে করে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এখন তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি পিটিশন ফাইল করি, যে পিটিশনের উপরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেফতার ছিল বলে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর যারা এখনও পলাতক আছে তাদেরকে পুলিশ এখনও পর্যন্ত
এই মামলায় গ্রেফতার করতে পারেনি। যে শাপলা হত্যাকাণ্ড 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যে হেফাজতের নেতাকর্মীদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো সহ ফ্যাসিবাদী আমলে যতগুলো গণহত্যা এবং ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের যথাদ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করার মাধ্যমে অপরাধীদের শাস্তির সম্মুখীন করা এবং তাদের বিচার কার্যকর করা। শাপলা চত্বরের ঘটনায় আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়, যা মতিঝিল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। খাদ্য সংকট হলেই আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয়, তবে পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য, নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে একথাই বলেন তিনি। উপদেষ্টা বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মাছ ও ফসল দূষিত হচ্ছে, তাই কীটনাশক ব্যবহারের নীতি গ্রহণ করতে হবে। ফরিদা আক্তার আরও বলেন, উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আধুনিক কৃষির নামে মাটি ও পানির উর্বরতা ধ্বংস করা হচ্ছে। অতি মুনাফাকে প্রাধান্য না দিয়ে প্রাণ প্রকৃতির রক্ষা করে কৃষিকাজ চালাতে বিভিন্ন শিল্প গোষ্ঠীর প্রতি আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। এবার দেশের বাইরের খবর। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের সবাই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তানের বিশেষ বাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এদিকে ভারতের উপর কুনজর দিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর পাকিস্তানের বক্তব্য, যে কোনো আগ্রাসনের উত্তর দিতে প্রস্তুত তারা। রোববার ভারত শাসিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পুলিশের সাথে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীদের একটি ভূগর্ভস্থ গোপন আস্তানার সন্ধান মেলে। তল্লাশি চালিয়ে সেখান থেকে 5টি বোমা, 2টি রেডিও সেট সহ একাধিক জিনিসপত্র উদ্ধারের দাবি করা হয়। পরে উড়িয়ে দেওয়া হয় আস্তানাটি। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলার দাবি করেছে এনডিটিভি। সেই সব সূত্রের তথ্য, হামলা চালানো সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ ফোর্স। প্রতিবেশীর সাথে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। মোদি জি কে নেতৃত্বে जैसा आप चाहते हैं वैसा होकर रहे। সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ এবং দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব। শত্রুপক্ষকে শক্ত জবাবের প্রস্তুতি চলছে। আমি আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাশা অনুযায়ী সব হবে। उसमें रहने वाले लोग आते हैं। ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুতির কথা ঘোষণা করে আসছে পাকিস্তানও। রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আবারও পাল্টা হুমকি দেশটির সেনাবাহিনীর। এদিকে টানা 11তম রাতের মতো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের সাথে গোলাগুলি হয়েছে ভারতীয় বাহিনীর। পুঞ্চ, বারামুল্লা, নাওশেরা সহ একাধিক স্থান থেকে এসেছে পাল্টাপাল্টি গুলিবর্ষণের খবর। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের হামলা ঘিরে তুঙ্গে উত্তেজনা। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কেবল হুতিরাই নয়, গোষ্ঠীটির পৃষ্ঠপোষক ইরানকেও দেয়া হবে জবাব, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তেল আবিবের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি, উল্টো ইসরায়েলের আকাশসীমায় ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছে তারা। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাত বেন গুরিয়ন বিমানবন্দরে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের ছোটাছুটি। রোববারের হামলার কয়েক ঘন্টার মাথায় বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও সোম ও মঙ্গলবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় লুফথানসা, ডেল্টা, আইটিএ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো এয়ারলাইন্সগুলো। হামলার পরপরই দায় স্বীকার করে হুতি গোষ্ঠী। গাজায় তেল আবিবের অভিযান জোরদারের প্রতিবাদে শত্রুপক্ষের আকাশসীমাকে বারবার টার্গেট করা হবে বলে হুঁশিয়ারিও দেয়। ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে বারবার এবং ব্যাপক আকারে হামলার ঘোষণা দিচ্ছি। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এই মুহূর্ত থেকে বিষয়টি বিবেচনার জন্য সতর্ক করছি। তাদের এয়ারক্রাফটের নিরাপত্তায় যেন অপরাধী দেশটির বিমানবন্দরে সব ফ্লাইটের শিডিউল বাতিল করে। দেশটির সুরক্ষিত স্পর্শকাতর স্থানে হুতিদের এমন হামলায় চরম ক্ষিপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন, কেবল হুতিরাই নয়, উপযুক্ত জবাব পাবে তাদের পৃষ্ঠপোষক ইরানও।
We will not tolerate it. We will take very বাণিজ্য রুটে আমরা অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। হুতিদের কারণে পুরো বিশ্বই চ্যালেঞ্জের মুখে। এটা সহ্য করা হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানি তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশনা ও সহায়তায় কাজ করে তারা। দেশের নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন করব। ইরানকে সতর্ক করতে চাই, এটা চলতে পারে না। একই দিন সতর্কবার্তা দেয় তেহরানও। দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলো এবং সেনাদের টার্গেট করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসের বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ, শ্রেণীকক্ষ, ল্যাবে নেই শিক্ষক শিক্ষার্থী। এদিকে সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। এই সভা শেষে শিক্ষক সমিতির সাথে সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।